প্যানভিশন টিভি প্রেজেন্টস কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির বিশেষ আয়োজন ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আয়োজিত আর কোনো পলাশী নয় অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিদগ্ধ অতিথিকে। আমাদের সাথে রয়েছেন, আমার সর্বডানে রয়েছেন বিশিষ্ট বাচিক শিল্পী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় একজন আবৃত্তিকার তারেক হাসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, যার কণ্ঠের গান আপনাদেরকে বিমোহিত করে সবসময়, শিল্পী আব্দুল্লাহ নোমান। আসসালামু আলাইকুম। এবং আমার বাম পাশে রয়েছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট ইতিহাস গবেষক, কবি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান আখন্দ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই, প্রিয় দর্শক, যাব অধ্যাপক মাহফুজুর রহমান আখন্দ। ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আপনি দীর্ঘ সময় ধরে ইতিহাস গবেষণা করছেন। ইতিহাসের শিক্ষক হিসেবেও আপনি ইতিহাসের পাঠ দান করে আসছেন দীর্ঘ সময় থেকে। পলাশী এই শব্দটি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত এবং একটা বেদনা বিধুর একটি শব্দ। এই পলাশী ট্র্যাজেডির ঐতিহাসিক প্রেক্ষাপটটা আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাই। যে পলাশী শব্দটা আমাদের হৃদয়ে এমনভাবে গেঁথে গেছে, বেদনার সাথে, আমাদের স্বপ্নের সাথে, আবার আমাদের টার্নিং পয়েন্ট এগিয়ে যাওয়ার সাথে পলাশী শব্দটা এসছে। প্রেক্ষাপট যদি আমরা যাচাই বাছাই করি, সেখানে বিশাল ইতিহাসের মধ্যে ছোট্ট করে যদি বলি, তাহলে বলতে হবে যে আমাদের নিজেদের কিছু ভুল, নিজেদের কিছু ত্রুটি আমাদেরকে সামনে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে সম্রাট মোগলদের সময়ে সম্রাট আকবরের যে দ্বীন-ই ইলাহি, এর মধ্য দিয়ে কিন্তু আমাদের ইমানিয়াতে একটা শিরকবাদের অস্তিত্ব শুরু হয়ে যায়। এখান থেকে আমাদের মূলত একটু পচন, একটা ছোট্ট পোকার কামড় শুরু হয়ে যায় ফলের উপর, সেভাবে শুরু হয়ে যায়। ক্রমশ এভাবে চলতে চলতে আমরা দেখলাম যে বেশ তার কিছুদিন পরেই একটা টোপ গিললাম আমরা। সেটি হচ্ছে গ্যাব্রিয়েল বাউটন, একজন ইংরেজ চিকিৎসক, তাকে আমরা গিলেছি। অর্থাৎ সম্রাট শাহজাহানের কন্যার চিকিৎসার সুবাদে তিনি এলেন। ইংরেজরা কিন্তু খুব সূক্ষ্মদর্শী, তারা এখানে স্টাডি করে দেখেছেন যে অন্য কোনোভাবে যাওয়া যাবে না, তাদের কাছাকাছি যেতে হলে ইন্টেলেকচুয়ালি যেতে হবে, কারণ সম্রাটরা অনেক ইন্টেলেকচুয়াল বিষয় তারা ধারণ করেন। সেখান থেকে শুরু, এবং সেটা তো হলো দিল্লিতে, কিন্তু বাংলায় কি? হ্যাঁ, বাংলায় শাহ সুজা যখন বাংলার সুবেদার, ঠিক সে সময় কিন্তু ওই গ্যাব্রিয়েল বাউটন তিনি বাংলায় আসেন এবং শাহ সুজার পারিবারিক চিকিৎসক হিসেবে 3 মাস এখানে সেবাদান করেন। এখান থেকে শুরু হলো তাদের কাছাকাছি হওয়া, এবং কাছাকাছি হতে হতে ইংরেজদের। আমরা জানি এর আগে 1498 সালে এখানে সেই ভাস্কো দা গামার মধ্য দিয়ে আস্তে আস্তে পর্তুগিজরা এসেছে। তাদের আক্রমণাত্মক নীতির কারণে তারা কিন্তু এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তীতে ডাচরা এসছে এবং তারাও টিকতে পারেনি। ব্রিটিশরাও জন্য খুব, ইংরেজরাও জন্য খুব একেবারে বুদ্ধিভিত্তিক স্টাডি নিয়ে তারা চলেছে। পরবর্তীতে জব চাণক্য, যেটা আমরা চাণক্য নীতি বলি, তার কিছু পলিসি, ডিভাইড অ্যান্ড রোল পলিসি, এটা তারা প্রথমে শুরু করলো, যেখানে এসে দেখে যে হিন্দু মুসলিম এদের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। এখানকার মানুষের মধ্যে তারা হিন্দু মুসলিম আলাদা করে না, সবাই বাংলার মানুষ, সবাই ভারতীয় জনগণ, এটাকে তারা মিন করে। এভাবেই চলে, শাসকরাও করেন, সাধারণ জনগণও করেন। এই জায়গাতে এসে তারা একটা ফাটল তৈরির, একটা দেয়াল তৈরির চেষ্টা করে, এবং সেই চেষ্টার
আস্তে আস্তে দেখা গেল যে তারা রাজকীয় প্রাসাদে যেসব হিন্দু বা অন্য ধর্মাবলম্বী লোকজন আছেন তাদেরকে ফুসলাতে শুরু করে বিভিন্ন পদে, বিভিন্ন বড় পদে বড় আছে, বড় বড় প্রশাসনিক পদে। পদগুলোতে। এবং আপনারা জেনে খুশি হবেন বা জানবেন যে মুসলমানরা কিন্তু কোনোদিনও সাম্প্রদায়িক চিন্তায় রাখেননি। না, কোনো শাসকই, সেটা সুলতানি আমলেও না, মোগল আমলেও না, ইভেন নবাবী আমলেও না, শাসকরা উদারতার সাথে শাসন করেছেন এবং হিন্দু মুসলিম অন্য সবাইকে নিয়েই একটু রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখেছেন, যেটা ইসলামের মৌলিক নীতি। এই নীতি থেকে তারা এগিয়ে গেছেন। কিন্তু সেখানে তারা জগৎ শেঠকে সেভাবেই একটা প্রক্রিয়া নিয়ে গেছে। লর্ড ক্লাইভ আস্তে আস্তে সেদিকটায় এগিয়ে গেছে, গিয়ে স্থানীয় হিন্দুদেরকেও একটা ডিভাইড অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর মুসলমানদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব তো থাকেই। আপনারা জানেন যে ঘসিটে বেগম খুব ক্ষমতার খুব কাছের মানুষ। তো আমরা দেখেছি আলীবর্দী খান, জি, আমরা দেখেছি যে সমস্যাটা তৈরি হলো আপনার শাহ সুজার সময় থেকে আস্তে আস্তে ইংরেজদের বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু হলো। পরবর্তীতে মুর্শিদ কুলি খান কিন্তু এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেছেন, এমনকি আলীবর্দী খানও চেষ্টা করেছেন। তো এই প্রক্রিয়া তারা চিন্তা করেছেন যে যদি সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসে তাহলে এই প্রক্রিয়াটা আরও বেশি এগিয়ে যাবে, কারণ সিরাজউদ্দৌলা একেবারে খুব অল্প বয়সী হলেও দেশপ্রেমের ক্ষেত্রে এবং দূরদর্শী দেশপ্রেমিক সাহসী মানুষ, তাকে দূরে রাখতে হবে। কিন্তু দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, ইংরেজরা যে প্ল্যানটা করেছিল এখানে মীর জাফর আলী খানকে নিয়ে আসার, সেটা হয়নি। আলটিমেটলি সিরাজউদ্দৌলা ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পরে মীর জাফর আলী খান এবং ঘসিটি বেগমের যে শওকত জংয়ের সাথে যে ব্যাপারটা ঘটেছে, এখান থেকেই তারা চাবি নেবার চেষ্টা করেছে মীর জাফর আলীর পক্ষে, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে ফাঁদে ফেলার একটা প্রক্রিয়া নিয়ে আসে এবং সেখানে গুটির কাঠি হিসেবে ব্যবহার করে মীর জাফর আলী খানকে। এই মীর জাফর আলী খানকে কাঠি হিসেবে ব্যবহার করে সেখানে রায় দুর্লভ, জগৎ শেঠ, অমিত চাঁদ, এরা পুরো একটা ঝাঁক তারা মীর জাফর আলী খানকে ব্যবহার করে সামনের দিকে নিয়ে যায়। এবং সিরাজউদ্দৌলা উপায় ছিল না, কারণ মীর জাফর আলী খান একদিকে খুব দক্ষ সেনাপতি, আর একদিকে তার আপনজন, সুতরাং তাকে নিয়েই কাজ করতে হবে। এই কাজ করতে গিয়েই কিন্তু মূলত এই সমস্যাটা হয়েছিল। এবং যে সময়টা হয়তো অনেকেই বলেছে নবাব সিরাজউদ্দৌলা আঁচ করার পরেও কেন মীর জাফর আলী খানকে সেনাপতি রাখলেন, কিন্তু আসলে এমন একটা ছক তখন তৈরি হয়েছে, ওখান থেকে আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, এই যে দুইটা নাম আমি বললাম, একটা হচ্ছে গ্যাব্রিয়েল বাউটন আর একজন চাণক্য, তাদের বুদ্ধিভিত্তিক প্রক্রিয়ায় কিন্তু আমাদের এই ধস নামার একটা ঐতিহাসিক কারণ প্রেক্ষাপট। এবং সেই প্রেক্ষাপটে আমরা যে উদারতার পরিচয় দিয়েছি, অর্থাৎ শাসকরা, বাংলার নবাবরা যে উদারতার পরিচয় দিয়েছেন, সেই উদারতার সুযোগ নিয়ে তারা যখন দোরগোড়ায় পৌঁছে গেছে, সে সময় তারা কঠোরতা অবলম্বন করার চেষ্টা করেছেন। কিন্তু ইতিমধ্যেই যা হওয়ার তাই, যে একেবারে তার আত্মীয় স্বজন কাছের যারা, তাদেরকে তারা তাদের মতো করে, ইংরেজদের মতো করে মানসিকভাবে সাজিয়ে নেওয়ার প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছে। ফলে 23শে জুন আর কিছু করার ছিল না। সর্বশেষ 4 জুনে যে তাদের গোপন মিটিং হয়, ষড়যন্ত্র হয়, সেখানে তারা পরিষ্কার করে ফেলেন যে নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে দিতে হবে এবং সেই জায়গায় মীর জাফর আলী খানকে নিয়ে আসা হবে। এবং মীর জাফর আলী খানকে নিয়ে আসার পরে কি কি উপঢৌকন গ্রহণ করবেন ইংরেজরা, সেটাও তাদের লিখিত চুক্তিতে কমপ্লিট হয়ে যায়। ফলে মোটামুটি 23শে জুনের যে পলাশীর আম্রকানন, এটি শুধু একটি প্রহসনের নাটক ছিল, মঞ্চস্থ হওয়ার বাকি ছিল, সেটি মঞ্চস্থ হয়েছে 23শে জুনে। জি, আপনারা আরো কথা শুনবো যে এই পলাশী ট্র্যাজেডির সময়কার কথা এবং পরবর্তীতে যে প্রভাব আমাদের বাঙালি মুসলমানদের ওপর পড়েছিল, সে বিষয়ে যে আমরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হলাম, সে বিষয়গুলো আমরা জানবো। তো এখন আমরা শুনবো একটি গান। আমাদের শিল্পী রয়েছেন আব্দুল্লাহ নোমান, খুব খ্যাতিমান শিল্পী, সারা দেশে তার, দেশ বিদেশে তার ব্যাপক পরিচিতি। আব্দুল্লাহ নোমান, আমরা তো পলাশী দিবস নিয়ে বেশ কিছু গান শুনে এসেছি, এর মধ্যে কোন গানটি আপনি শুরুতেই গাইবেন? জি, ধন্যবাদ আজকের সম্মানিত সঞ্চালক শ্রদ্ধেয় মাহবুব মুকুল আপনাকে।
আজকে যে প্রোগ্রাম শিরোনাম আর কোনো পলাশে নয়, এই শিরোনামেই আমি একটি গান করতে চাই, যেটির কথা সাজিয়েছেন শ্রদ্ধেয় লিটন হাফিজ চৌধুরী এবং সুরও তিনি করেছেন। জি, গানটি শোনাচ্ছি। আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, সবুজ বাংলা পেয়েছি আমরা, সবুজ বাংলা পেয়েছি আমরা, তাবেদারি আর নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়। কঠিন গোপনে ঘনিয়ে এলো যে আম্র কাননে অন্ধকার, হারিয়ে গেল যে সিরাজ তোমার বাংলা উড়িষ্যা বিহার। কঠিন গোপনে ঘনিয়ে এলো যে আম্র কাননে অন্ধকার, হারিয়ে গেল যে সিরাজ তোমার বাংলা উড়িষ্যা বিহার। নীরব সাক্ষী ভাগীরথী নদী, নীরব সাক্ষী ভাগীরথী নদী, আজও কেঁদে কেঁদে বয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়। স্বদেশ তোমাকে চিনে নিতে হবে, ঘষেটি বেগম মীর জাফর, মাথার উপরে উড়ছে শকুন লর্ড ক্লাইভের সহচর। স্বদেশ তোমাকে চিনে নিতে হবে, ঘষেটি বেগম মীর জাফর, মাথার উপরে উড়ছে শকুন লর্ড ক্লাইভের সহচর। আমরা দামাল হয়েছি সামাল, আমরা দামাল হয়েছি সামাল, আর নয় পরাজয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়, আর কোনো পলাশি নয়। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার কণ্ঠে গানটি গেয়েছেন আব্দুল্লাহ নোমান। আসলে এই গানটির মধ্যেই পলাশী ট্র্যাজেডির মূল সুর বেজে উঠেছে এবং আর কোনো পলাশী আমরা চাই না সেই কথাটা উচ্চারিত হয়েছে গানের মধ্যে। আসলে পলাশীর যে পরাজয়, সেই পরাজয়ের গ্লানি আমাদের অনেক দিন ভুগতে হয়েছে। আবার এই ধরনের কোনো পলাশীর মতো ঘটনা যেন না ঘটে সে আহ্বানে জানানো হয়েছে। আমরা এখন শুনবো একটি কবিতা আবৃত্তি করবেন তারেক হাসিব। কোন কবিতাটি আপনি পড়বেন? অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত উপস্থাপককে।
আজকে আমাদের আর কোনো পলাশী নয় এই অনুষ্ঠানে আবৃত্তি করব কবি আসাদ বিন হাফিজের অনবদ্য একটি কবিতা, পলাশী পুরানো অনাগত বিজয় ধ্বনি। সিরাজের রক্তে পা ডুবিয়ে যে ইংরেজ হারমাদের মতো ঢুকে পড়েছিল আমাদের ঘরে, আজ বারবার তাদের কথাই মনে পড়ছে শুধু। কি বেদনা বিধুর সে দিন, কি বেদনা বিধুর সে রাত, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে কি করে একদল ডাকাত এসে দখল করে নিতে পারে দুর্ভেদ্য দুর্গ, রাজকোজ সিংহাসন। আহ 23 জুন, বুকের ভেতর থেকে বুলেটের মতো বেরিয়ে আসছে ঘৃণা ও ক্ষোভের বারুদ, বেরিয়ে আসছে কামানের গোলার মতো অনর্গল ক্রোধ। কি হতো ভূমিকম্পে তলিয়ে গেলে বেইমানের শহর, কি হতো গজবের আগুনে পুড়ে গেলে লোভের লকলক জীব। ধিক মীর জাফর, ধিক জগৎ শেঠ, ধিক রায় দুর্লভ, হুমিচাঁদ, ঘোষিটি বেগম, ধিক বিদেশি পাচাটা দেশদ্রোহী দালালের দল। 23 জুন মানে অশুভ দালালের উত্থান, 23 জুন মানে পোষা সাপের ছোবলে নীল মৃত্যু, 23 জুন মানে আমবাগানে ডুবে যাওয়া সেই বেদনা বিধুর সূর্যাস্ত, যে ডুবে গেলে পরাধীনতার সাগরে ডুবে যায় ঘুমঘরে আচ্ছন্ন জাতির কাঙ্ক্ষিত স্বাধীনতা। 23 জুন মানে কুটিল আধিপত্যবাদ, 23 জুন মানে স্বাধীনতার আজন্ম শত্রু লোভী শেয়ালের অনাহত হুক্কা হুয়া। 23 জুন মানে পলাশীর আম্রকানে বেইমানের বিষাক্ত কামড়, লক্ষ জনতার সামনে ডুবে যাওয়া চিরকাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা। 23 জুন বলে গেল, তোমার নিষ্ক্রিয়তাই তোমার স্বাধীনতা হারানোর জন্য যথেষ্ট। 23 জুন বলে গেল, একটি জাতির পরাধীনতার জন্য দরকার একজন মীর জাফর। 23 জুন বলে গেল, সময় মতো সাপ না মারলে ছোবল মারবি। তারপর ইতিহাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, রক্ত আর ঘামের পুরাণ, বঙ্গোপসাগর ভরা কান্নার কলরোল, পাহাড়ে পাহাড়ে দীঘল দীর্ঘশ্বাস, সবুজ ঘাসের মাঠে পদদলিত কৃষ্ণচূড়া, পলাশীর আম্রকানন, লাল গোলাপের মৃত্যু। তারপর রক্ত, রক্ত, রক্ত। তারপর ঘুরে দাঁড়ানো, তারপর নতুন ইতিহাস, তারপর টিপু সুলতান, তারপর তিতুমির, তারপর ফকির বিদ্রোহ, তারপর সিপাহী বিপ্লব, তারপর হিমালয় প্রমত্ত পদ্মা, তরঙ্গের পর তরঙ্গ, তারপর হাজী শরিয়তুল্লাহ, তারপর মহাত্মা গান্ধী, প্যাটেল, তারপর কায়েদে আজম, তারপর মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, তারপর হাজী মহসিন, চিত্তরঞ্জন দাস, তারপর নজরুল, আব্বাস উদ্দিন, তারপর আবারও রক্ত, তারপর ভগীরথীর তীরে মীর জাফরের ক্রমাগত কান্না ও বিলাপের ধ্বনি, তারপর ভারত, তারপর পাকিস্তান, তারপর স্বাধীনতা, মুক্তি। 200 বছরের সুদীর্ঘ রাত পেরিয়ে স্বাধীনতার নতুন সূর্যোদয়, ঝলমলে ভোর, পুষ্পের সৌরভ, মুক্ত বিহঙ্গের বিজয় কোরাস। মনে রেখো, প্রতিটি সূর্যাস্ত মানে সামনের নতুন অনাগত ভোর, কুসুম সকাল, আর সকাল মানে জীবনের কল্লোল। ধন্যবাদ। কবি আসাদ বিন হাফিজের এই কবিতার মধ্যে আসলে পুরো পলাশী এবং পলাশীর পূর্বাপর সবই উঠে এসেছে। বাংলা সাহিত্যের এই শক্তিমান কবিকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ তাকে জান্নাত দান করুন। আমিন। কবি ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আপনি এই কিছুক্ষণ আগে যে আলোচনা করেছেন প্রেক্ষাপট নিয়ে, আম্রকাননের সেই পরাজয় পর্যন্ত যে কারণগুলো ছিল তার সংক্ষিপ্ত একটি রূপ আপনি তুলে ধরেছেন। আসলে মুসলমানদের যে উদারতার কথা আপনি বলেছেন যে তারা সকলকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার যে স্বপ্ন দেখেছিলেন, যাদেরকে তারা ভালোবেসে নিয়েছিলেন তারা কিন্তু সেই ভালোবাসার মর্যাদা রক্ষা করেন।
তারা ইংরেজদেরকে স্বাগত জানিয়েছে। হিন্দু সমাজ কখনোই মুসলমানদেরকে স্বাগত জানায়নি। তারা মুসলমান শাসকদের সাথে থেকেছে দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য এবং তারা সেখান থেকে সুবিধা গ্রহণ করার জন্য। তারা তাদেরকে কখনোই সহযোগিতা করেনি ওই অর্থে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইংরেজদেরকে স্বাগত জানিয়েছে এবং যাকে আমরা আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদেরকে ভগবানের শাসন উল্লেখ করেছেন তার কবিতায় ইংরেজদেরকে। তো এ থেকে বোঝা যায় যে হিন্দুরা কখনোই মুসলমান শাসকদেরকে মনে প্রাণে গ্রহণ করেননি, বরং ইংরেজদের আগমনের অপেক্ষায় বোধহয় তারা ছিল এবং তারা আসার পর থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে এটা ঘটিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই উপমহাদেশ ভরা মুসলমান এবং বিশেষ করে সাধারণ মানুষ, তারা কেন ইংরেজদের বিরুদ্ধে টু শব্দটি করল না? সাধারণ মানুষ কেন পলাশীর এই আম্র কাননের পরাজয় এর আগে পরে কোনো ভূমিকা রাখলো না? বিষয়টি হচ্ছে একজন মানুষ কখন জেগে ওঠে। আমরা দেখেছি যে যখন পলাশী হয়ে যাচ্ছে, আমি কিছুদিন আগে গিয়েছিলাম পলাশীতে, পলাশী ঘুরেছি, তারপরে সিরাজউদ্দৌলার কবর জিয়ারত করে এসেছি, আলীবর্দী খানের কবর জিয়ারত করে এসেছি, তার হীরা ঝিলে গিয়েছি। ভাগীরথী নদী যখন পার হচ্ছিলাম বারবার মনে হচ্ছিল এই নদী সেই নদী। তো বিষয়টি দাঁড়িয়েছে, ওখানে স্থানীয় লোকজনের সাথে আমি কথা বলে দেখেছি। কেন যেন মনে হয়েছে যে এখনো পর্যন্ত স্থানীয় লোকজন ওখানকার কিছু, তারা সিরাজউদ্দৌলাকে খুব বেশি পজিটিভলি ধারণ করেন না। আমরা বাংলাদেশের মানুষরা যেভাবে সিরাজউদ্দৌলাকে ধারণ করতে পেরেছি, আমাদের অক্ষয় কুমার মৈত্র থেকে শুরু করে পরবর্তীতে যে নবাব সিরাজউদ্দৌলার বিশুদ্ধ ইতিহাস যেভাবে নির্মিত হয়েছে, এখনও ওই অঞ্চলে তার সম্পর্কে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে। আমি যখন সিরাজউদ্দৌলা কবর জিয়ারত করতে গেছি, সেখানে কথাবার্তা বলছি, সেখানে একজন লোক যখন অন্যদেরকে বোঝাচ্ছে নবাব সিরাজউদ্দৌলা এরকম ছিল, দুশ্চরিত্র ছিল, অমুক ছিল, তমুক ছিল, কিন্তু আসলে লোকটা যে হঠাৎ করে ভালো হয়ে যাবে এটা কেউ বুঝতে পারে নাই। এত দেশপ্রেম তৈরি হবে এটা কেউ বুঝতে পারে নাই। পরে বুঝলো যে না, সিরাজউদ্দৌলা আসলে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। তা আমি তার সাথে কিছু কথাবার্তা বললাম, ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে ধরলাম, না তারা এখনো সচেতন ওইভাবে নয়। আমাকে অনেকে বলেন যে আপনার আবেগ নিয়ে বাংলাদেশের লোকজন সিরাজউদ্দৌলার এখানে এত আসেন কেন, সিরাজউদ্দৌলা এমন কি? তার মানে এটা আমাদের একটা দুর্ভাগ্য। তো যাই হোক, এটা আমি ওই প্রেক্ষাপটে যাচ্ছি না। ওই প্রেক্ষাপটে যেটা ঘটেছিল সেটা হলো নবাবী আমলে কিংবা সুলতানি, মোগল, নবাবী, এই সময়টাতে শাসকদের একটা বড় দুর্বলতা হচ্ছে তারা জনগণের স্বার্থে কাজ করেছে কিন্তু জনসম্পৃক্ততা তৈরি করতে পারে নাই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। আর জনগণ দেখেছে যে আমরা আমাদের অধিকারগুলো ঠিকমতো পাচ্ছি কিনা। আর তখনকার অধিকার মানে কি? আমি আমার একটা পণ্য উৎপাদন করব, পণ্যটা বাজারে নিয়ে যাব, রাস্তার মধ্যে আমাকে কেউ ধরবে না, চিন্তাই হবে না, পণ্যটা সঠিক দামে বিক্রি করতে পারবো, বিক্রি করে আমি আমার প্রয়োজনীয় পণ্য কিনে আমি আবার আমার বাড়িতে ফিরে আসব। এর মধ্যে কেউ কোনো মানে ছিনতাইকারী, কোনো ধরনের দুষ্কৃতকারী, কোনো ধরনের কোনো টোপ কিংবা মধ্যস্বত্বভোগী আমাকে খাবে না, আমার অধিকার হরণ করবে না। এই যে অধিকার হরণ করবে না, এই বিষয়টি নিশ্চিত ছিল। ফলে পাবলিক রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি। তারা তাদের পেট, তারা তাদের স্বপ্ন, এটা নিয়ে মাথা ঘামিয়েছে। বিশেষ করে কোনো মুসলিম বা মানুষ যখন কোনো পরিকল্পনা গ্রহণ করেছে, সেই পরিকল্পনার সাথে একমত হয়ে পৃষ্ঠপোষকতা দিয়েছে শাসক সম্প্রদায়। কিন্তু তারা জনগণের কাতারে নেমে জনগণের সাথে গিয়ে জনসম্পর্ক তৈরি করে রাজনৈতিক সচেতনতা তৈরি করতে পারেনি। ফলে যেটা মনে হয়েছে, যখন পলাশী এলো, কথাবার্তা হলো, সিরাজউদ্দৌলা গ্রেপ্তার হলেন, তাকে ঘোড়ায় করে নিয়ে ঘুরানো হচ্ছে তার লাশ। কি হয়েছে? আমাদের রাজা বা নবাব মারা গেছেন, মানে তাকে মেরে ফেলা হয়েছে, নতুন নবাব হয়েছে। নতুন নবাবকে ওই তার বাড়ি থেকেই হয়েছে, কেউ মির্জাফর আলী খান। ও আচ্ছা, তারাই তো নবাবের ব্যাপারটা আমাদের কোনো ব্যাপার না। সেখানে যে বিষয়টি হয়েছে যে পাবলিক এতটাই রাজনৈতিক অসচেতন ছিল যে ওই সময় যখন কলকাতার ভিতর দিয়ে তার লাশ নিয়ে ঘোরানো হয়, যেভাবে ইংরেজরা ঘুরেছে ফিরেছে, ইতিহাসবিদরা বলেছেন যে সে সময় যদি একটু তাদের বাড়িতে যে মানে খোন্তা, পাসন,
তাদের বাড়িতে যে মানে ওই ছেনি, তারপরে মশলা বাটার পাথর, এগুলোও যদি নিক্ষেপ করতো রাস্তায়, তবুও তুষ হয়ে যেত ইংরেজরা। সেটাও তারা করেনি, দেখেছে। বোধটা জাগ্রত হলো কখন? যখন বক্সারের যুদ্ধ হলো, মীর কাসেম নিজেকে স্বাধিকার আন্দোলনের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন। পরাজয়ের পরে 65-তে যখন তারা দেওয়ানি লাভ করে ফেললো এবং নতুন করে চাঁদাবাজি, নতুন করে ট্যাক্স, নতুন করে কর তৈরি দেওয়া এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে, উৎপাদনের ক্ষেত্রে নানান রকমের ব্যারিকেড তৈরি হচ্ছে, তখন তারা বলছে কি আগের রাজা তো এরকম করেনি, এখন এই রাজাকে তো বলছে এই রাজা, এখন এই রাজা মানে মীর জাফর না, মীর জাফর পরে তার জামাই এসছে, সেও করতে পারছে না, তাহলে কারা করছে? ইংরেজরাই করছে। ইংরেজরা কারা? ওই যে চামড়া সাদা মানুষগুলো এসেছিল। ও আচ্ছা, তাহলে তো আমাদের ঠিক হয়নি ওই সময়টা। তখন তারা মীর কাসেমের সাথে আসে এবং চেষ্টা করে ইংরেজদের বিরুদ্ধে তৈরি হবার। কিন্তু ওই যে রাজনৈতিক অসচেতনতা এবং সরকারের নবাবদের অদূরদর্শিতা বলবো এই কারণে যে তারা যদি জনসম্পৃক্ত হতেন, জনগণের সাথে থাকতেন, তাহলে জনগণ রাজনৈতিকভাবে সচেতন হতো, তারা তাদের শাসকদের, সুলতানদের, নবাবদের চিনতেন। এমনকি তারা তো নবাবের চেহারাই দেখেননি অনেকেই। ঝরকা দর্শনে যারা এসছেন, যারা রাজপ্রাসাদে এসছেন, তারা বিশেষ বিশেষ লোকজন। সুতরাং আর তখন তো মিডিয়াও এতটা ছিল না, কোনো ধরনের যোগাযোগটা এইভাবে ছিল না। তো এই জায়গাটা একদিক থেকে শাসক শ্রেণীর দুর্বলতা, আর একদিক থেকে জনগণের অসচেতনতা। বিশেষ করে এই যে আমরা যে মসজিদ ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থাটা ছিল, সেখানে লাখেরাজ সম্পত্তি যা ছিল, এগুলোর উপরে যখন হাত পড়লো, তখন তারা আরো সচেতন হলো, কিরে আমার জিনিস, আমার সম্পদ, আমার মক্তব, আমার মসজিদ, আমার শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তারা এসে মানে দাবি রাখছে কেন, তারা এগুলো দখলদারি প্রতিষ্ঠা করছে কেন? তার মানে এরা আমাদের অরিজিনালি আগের শাসকের মতো শাসক না, খানিকটা মানে বোকা ভুলভাল সাজিয়ে এরকম করবে এগিয়ে নেয়। তো সুতরাং এই জায়গাতে যে শিক্ষাটা আমরা নেই, যে আসলে আমরা বাঙালিরা এখন ব্যাপক রাজনৈতিক সচেতন। একজন রিক্সাওয়ালাও জানে ডক্টর ইউনূস কি করছেন, একটা ছোট্ট শিশু ও ডক্টর ইউনূসের নাম জানে, তিনি কি করছেন, কি অবস্থা, কোথায় কি হচ্ছে। তো এত কিছুর মধ্যেও কিন্তু এখনো অনেক অসচেতনতার মূলক কাজ হচ্ছে, এখনো কিন্তু পলাশী এভাবে ঢুকে পড়ছে। যাই হোক, সে প্রসঙ্গে আমরা পরে বলবো। তো এই প্রেক্ষাপটে আমি এইটুকুই বলতে চাই, সেটা হলো জনগণের অসচেতনতা আর নেতাদের জনসম্পৃক্ততার অভাব এবং অদূরদর্শিতা, সেই সাথে বলবো যে বেশি পরিমাণে আস্থা, যাদেরকে নিয়ে শাসন করেছে তাদেরকে বেশি বিশ্বাস করা, মানে ভিতরের গোপনের প্রাসাদ ষড়যন্ত্র এই জায়গাটা তারা মানে ইয়ে করতে না পারা, মানে মোকাবেলা করতে না পারা, এটা ছিল বড় একটা ব্যর্থতা। এবং অতিরিক্ত আস্থা, বিশেষ করে ভিন্ন বিশ্বাসের মানুষদের প্রতি যে আস্থা, এই আস্থাটাই বেশি ইয়ে করেছে, মানে ক্ষতি করেছে মুসলমানদের এই শাসন ব্যবস্থাকে। এবং তার ফল আমরা ভোগ করছিলাম 200 বছর, এবং তারপরেও এখনো আমরা সেই প্রভাব থেকে মুক্ত হতে পারিনি। সেই বিষয়ে আমরা একটু পরে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা এখন আবারও গানে যাব, গান পরিবেশন করবেন আব্দুল্লাহ নোমান। কোন গানটি এবার পরিবেশন করবেন? জি ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে গানটি করব সেটিও পলাশীকে নিয়ে গান। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় ডক্টর মাহফুজুর রহমান স্যার আমার সামনে উপস্থিত রয়েছেন, এটি একটি আলাদা ভালো লাগা। আর এই গানটি সুর করেছেন শ্রদ্ধেয় ওস্তাদ মুশিউর রহমান। গানটি করছি। পলাশী 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 শুনিয়ে যায় কষ্টের ইতিহাস, আফসোস করে আর কাজ কি, আফসোস করে আর কাজ কি। সময়ের দাবি যদি পূরণ না করা হয়, ইতিহাস জেনে বলো লাভ কি, ইতিহাস জেনে বলো লাভ কি।
পলাশী 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 পলাশী। বাংলার ঘরে ঘরে সিরাজের আজও হয় বন্দি, আজও হয় বন্দি। মীর জাফরের আজও শত্রুর সাথে করে সন্ধি, সাথে করে সন্ধি। স্বাধীনতাকে দে ফেরে সিরাজের ঘরে ঘরে, স্বাধীনতাকে দে ফেরে সিরাজের ঘরে ঘরে। ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ কি? পলাশী 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 পলাশী। ইমানের চেতনাতে যদি ধরে ঘুম, বিফলে কি চলে যায় শহীদের খুন। ইমানের চেতনাতে যদি ধরে ঘুম, বিফলে কি চলে যায় শহীদের খুন। শহীদের রক্তকে চেতনায় আনি ফিরে চলো, আনি ফিরে চলো। বিশ্বাসে বুক বেঁধে কালেমার ধ্বনি মুখে বলো, ধ্বনি মুখে বলো। শহীদের রক্তকে চেতনায় আনি ফিরে চলো। বিশ্বাসে বুক বেঁধে কালেমার ধ্বনি মুখে বলো। লাল সবুজের দেশে বাঁশের কেল্লা গড়ে, লাল সবুজের দেশে বাঁশের কেল্লা গড়ে। জীবন বিলাতে বলো লাজ কি? পলাশী 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 পলাশী। শুনিয়ে যাই কষ্টের ইতিহাস, আফসোস করে আর কাজ কি? আফসোস করে আর কাজ কি? সময়ের দাবি যদি পূরণ না করা হয়, ইতিহাস জেনে বলো লাভ কি? 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 মাশাআল্লাহ, খুবই চমৎকার গেয়েছে আব্দুল্লাহ নোমান। আসলে এই গানটিতে আমাদের গীতিকার যিনি আজকে অনুষ্ঠানে উপস্থিত ডক্টর মাহফুজুর রহমান আখন, তিনি কিন্তু আসলে একটা পলাশীকে এবং পলাশীর যে চেতনা সব কিছুকে একটি গানের মধ্যে কিন্তু তিনি নিয়ে এসেছেন। অসাধারণ উজ্জীবিত করেছেন। ওটাই বললাম যে পলাশীর যে পরাজয় চেতনা এবং এখন আমাদের কি করার সব বিষয়গুলো কিন্তু একটি গানের মধ্যে তিনি নিয়ে আসতে পেরেছেন, যা প্রায় কয়েক ঘন্টা আলোচনা করলেও হয়তো মানে এই গানের মানে একটা সমান হবে না। তো যাই হোক, আমরা চমৎকার গানটি শুনলাম। কবিতা আবৃত্তি শুনবো। কবিতা আবৃত্তি করবে তারেক হাসিব। কোন কবিতাটি আবৃত্তি করবেন আপনি? আমাদের বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, তিনি কাশ্মীর নিয়ে একটি কবিতা লিখেছেন, উপমহাদেশ কাশ্মীর। এটি পলাশীর ক্ষেত্রে যেমন প্রযোজ্য, বর্তমান সময় প্রযোজ্য। তো আজকে সেই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। মানবিক বৃত্তির যা কিছু প্রাপণীয় কিনে নিতে হবে রক্তের দামে। যেমন কিনে নেয় মানুষের গুলিবিদ্ধ বুক সন্তানের স্বাধীনতা। গ্রামগুলোর সম্ভ্রম, ভূস্বর্গে আগুন জ্বলছে, আর আমাকে কি যেন নিয়ে যাচ্ছে বৌদ্ধভূমির দিকে। তবু কি অদম্য মানুষের স্বাধীনতার গান। স্বাধীনতা শব্দটি পারতপক্ষে
এখন আর উচ্চার্য নয়। স্বাধীনতা এক উপত্যকাবাসীর ফিনকি দেওয়া রক্তের চিৎকার। লেকের ভেতর প্রতিটি নৌকায় এখন গুঞ্জরিত হচ্ছে কাশ্মীর। মনে হয় প্রতিটি বিষণ্ণ মুখী উদ্গীরণ করতে পারে বুলেট, প্রতিটি যুবতীর বক্ষ সুষমায় লুকিয়ে আছে বিস্ফোরক, প্রতিটি কিশোরীর ইজ্জতের উপর এখন রোপিত হচ্ছে স্বাধীনতার পতাকা। অত্যাচারীর প্রতিটি লোমকূপ এখন আজাদির রক্তে সিক্ত। স্বাধীনতা এখন হাত বাড়িয়ে দেওয়া ইতিহাস, কিংবা ইতিহাস এখন অপেক্ষমান কাশ্মীর। আমেরিকা, তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি এক কবি। উপমহাদেশের জর্জরিত মানবাত্মার সর্বশেষ বিশ্বাসের স্তম্ভ। আমেরিকা, তোমার একটি প্রশ্ন, ইসলামের কি এখন আর বিক্রি করার আছে? আমরা বিনিময় করি বিশ্বাস, আমাদের কাছে আছে ঈমান। আমেরিকা, তুমি জানো ঈমান কি? ডলারের স্তূপ তোমার কৃত কৌশল, তোমার একচেটিয়া থেকে হাত ফসকে বেরিয়ে যাওয়া নিউক্লিয়ার ওয়েপন। আর তোমার হাতের 5 জাতিসংঘের সিন্ধুকে জানেই আমাদের লেনদেন সেই বিশ্বাসের। বিশ্বাস যা নিঃশ্বাসে নিঃশ্বাসে জাতিগুলোর স্বাধীনতার দীর্ঘশ্বাস। কাশ্মীর, দীর্ঘশ্বাস কাশ্মীর। তোমরা ও নরসীমা রাও ও লাল কৃষ্ণ আদবানি ও শ্রীবাল ঠাকরে, তোমরা কি জানো না মানুষের জন্ম হয় নারীর জঠরে? কাশ্মীরের ধর্ষিতা যুবতীরা জানে কোনো নারীর গর্ভ তোমাদের জন্ম দেয়নি। তোমরা আগুনের সন্তান, ইবলিসের ঔরস থেকে ছিটকে পড়া স্ফুলিঙ্গ মাত্র। তোমাদের বাসস্থান হাবিয়া। ধন্যবাদ তারেক হাসিব আপনাকে। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি আল মাহমুদের বিখ্যাত একটি কবিতা উপমহাদেশ কাশ্মীর, এই কবিতাটি আপনি আবৃত্তি করে শুনিয়েছেন। আমাদের দর্শকরা নিশ্চয়ই খুব আনন্দিত এবং এই কবিতা থেকে যে শিক্ষা তারা সেটি গ্রহণ করবে। আমরা আবারও একটু আলোচনায় যাব, সর্বশেষ আলোচনা। এরপরে আমরা একটি গান এবং আরেকটি কবিতা শুনে শেষ করব অনুষ্ঠান। ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, আপনি ঐতিহাসিক পলাশীর আম্রকাননে আমাদের যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল তা 200 বছর লেগেছে সেই সূর্যের আবার উদিত হতে। জাতীয় কবিও বলেছিলেন যে আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। তো সেই রবির জাতীয় কবি অসুস্থ হওয়ার পরে আমাদের এই দেশ ভাগ হয়েছিল, ব্রিটিশরা চলে গিয়েছিল 47-এ। তো 47-এর যে ভাগ দেশ, এই ভাগে আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান পেয়েছিলাম। পশ্চিম পাকিস্তানের শাসকদের কাছ থেকে পরবর্তীতে 1971 সালে আমরা আবার স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি, লাল সবুজের পতাকা। কিন্তু ইংরেজ এবং এই তাদের দোসর যে হিন্দুত্ববাদী যে শাসন ব্যবস্থা বা যে মানুষ, সেইখান থেকে কিন্তু এখনো আমরা বের হয়ে আসতে পারিনি। এখনো আমাদের স্বাধীনতা বিপন্ন হওয়ার আশঙ্কা আমরা করি। এই আশঙ্কা থেকে কিভাবে আমরা উত্তরণ লাভ করতে পারি বা কিভাবে উতরে যেতে পারবো, সেই কথাগুলো শুনবো আপনার কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ। আসলে যথার্থই বলেছেন, স্বাধীনতা ভুলণ্ঠিত হবার একটা আশঙ্কার কথা। স্বাধীনতা রক্ষা কবচ হচ্ছে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, এই বাংলার মানুষের। খেয়াল করে দেখেন যে 57-র 23শে জুনে, 1757, 23শে জুনে পলাশীর প্রান্তরে আমাদের স্বাধীনতার সূর্য ডুবল। তারপরে দীর্ঘ প্রায় 200 বছর, 190 বছর টানা, এই 200 বছর কিন্তু সময় ক্ষেপণ হয়েছে আর আমার স্বাধীনতার সূর্য এগিয়ে এসছে বিষয়টা তা নয়। একেবারে পরপরই 57-র পরে 65-তে 64-তে মীর কাসেম জেগে উঠেছেন বক্সারের যুদ্ধে, রক্তপাত হয়েছে। আস্তে আস্তে মুসলমানরা স্বাধিকার আন্দোলনের জন্য তার জেগে উঠেছে। ওই যে কবি আসাদ বিন হাফিজ তার কবিতার মধ্যে বলেছেন তিতুমির, শরীয়তুল্লাহ, এবং তিতুমিরের যে সংগ্রাম, হাজী শরীয়তুল্লাহর যে সংস্কার আন্দোলন সংগ্রাম, দুদু মিয়া, টিপু সুলতান, আমাদের বালাকোট,
সব কিছুর পথ পেরিয়ে যখন দেখা গেল যে এই ব্রিটিশের বিরুদ্ধে, ইংরেজদের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে আর রক্তক্ষয়ী সংঘর্ষে স্বাধীনতা আনা সম্ভব নয়, ইন্টেলেকচুয়ালি মোকাবেলা করতে হবে, তখন কিন্তু আন্দোলনের প্রেক্ষাপটটা চেঞ্জ হলো এবং নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমির আলী তারা বুদ্ধিভিত্তিক চর্চার দিকে এগিয়ে গেলেন। ওই সময় যদিও একটা গ্রুপ নবাব আমির আলীকে, সৈয়দ আমির আলীকে, নবাব আব্দুল লতিফকে ব্রিটিশের দালাল, পাচাটা বলে আখ্যায়িত করেছে, কিন্তু তার টার্গেটটা ছিল যে আমাদের শিক্ষিত হতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং তাদের প্রতিষ্ঠানে পড়েই তাদের আমরা কুপঘাত করব। এবং এই জায়গাতে বিশ্বাসটা মজবুত করতে হবে। বিশ্বাস মজবুতের জন্য খেয়াল করেছেন কিনা, এখনো কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে, মোহামেডান লিটারেরি সোসাইটি, মোহামেডান স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, তো এই যে মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডানটা কি? ইংরেজরা, ব্রিটিশরা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে বলে মোহামেড, উচ্চারণ করে মোহামেড। এই মোহামেডের যারা অনুসারী তারা হচ্ছে মোহামেডান। আপনি যতই নবাব আব্দুল লতিফকে সে সময় গালি দেন বা এখনো যারা না বুঝে আব্দুল লতিফ, সৈয়দ আমির আলীকে গালি দেন, চিন্তা কিন্তু ইমান। মোহামেডান লিটারারি সোসাইটি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, মোহামেডান অমুক, মোহামেডান অমুক, অর্থাৎ মুসলমানদের স্বাতন্ত্রিক একটা জায়গা, জাগরণ তৈরির জন্য প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় আজকে হাজী মোহাম্মদ মহসিন, মন্নুজান তারা তাদের অর্থবিত্ত দিয়ে মুসলমানদের শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে আসলেন। পরবর্তীতে হাজী দানেশ সহ অনেকেই, এবং 1905 সালের বঙ্গভঙ্গের পরে একটা নতুন মানে সম্ভাবনা তৈরি হলো পার্টিশন অফ বেঙ্গলের মাধ্যমে, যেটা বিতর্ক এখন চলছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের এই 1905-এর যে পার্টিশন অফ বেঙ্গল, এইটাই আমাদের এই অঞ্চলের স্বাধীনতার একটা বড় মাইল ফলক। আর এই গানটি রচিত হয়েছে এই মাইল ফলকের বিপক্ষে, যেটা নিয়ে এখন বিতর্ক। যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। আমরা যারা যাচ্ছি এই সময় কিন্তু মাত্র 1905 থেকে 1911, 6 বছর, এই 6 বছরের পার্টিশন অফ বেঙ্গলে আমরা নতুন করে জাগরণ তৈরি করেছি, বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পেরেছি, মুসলিম লীগ তৈরি হয়েছে, আরও অনেক সংগঠন এখানে তৈরি হয়ে গেছে। এবং এর বিপরীতে সন্ত্রাসবাদী সংগঠন গড়ে হিন্দুরা তুলেছে এবং যে ক্ষুদিরামকে আমরা হিরো ভাবি, সে কিন্তু সন্ত্রাসবাদী সংগঠনকে নেতৃত্ব দিতে গিয়ে কিন্তু ইংরেজদেরকে করেছে। এই পার্টিশন অফ বেঙ্গল কে করেছে? লর্ড কার্জন। লর্ড কার্জনকে মানার জন্যই ক্ষুদিরামরা শপথ গ্রহণ করেছিল। কিন্তু এখন আমরা কিন্তু বাঙালিরাও বলি, বাংলার মুসলমানরা বলি, বাংলাদেশের মানুষও বলি, ক্ষুদিরাম আমাদের জন্য হিরো। ক্ষুদিরাম আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। ক্ষুদিরাম, সূর্য সেন এরা জাতির শত্রু, মানে আমাদের মানে এই বাংলাদেশ, ভাটি বাংলার মানুষ। আমি মুসলমান হিন্দু বলবো না, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে শক্তি অবস্থান করেছেন তারা। তারা কিন্তু আমাদের কাছে এখনো গ্রেট আমরা বলি। ক্ষুদিরাম, হ্যাঁ, তার ত্যাগ আছে। ত্যাগটা কোন জায়গায়? সেটা হচ্ছে লর্ড কার্জনকে মারার জন্য, বড় লাটকে মারার জন্য, যাতে দ্রুতই বঙ্গটাকে ভঙ্গ করে দেওয়া হয়, অর্থাৎ বঙ্গভঙ্গ রদ করা হয়। যা হোক, সে প্রসঙ্গ। তো এই অবস্থার মধ্য দিয়ে আস্তে আস্তে 47-এ আমরা নতুন একটি ভূখণ্ড পেলাম, আজাদি খুঁজে পেলাম। সেই আজাদির পরে নতুন করে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ধর্মচর্চা, ইসলাম চর্চা, বিশ্বাসের চর্চা, আমাদের তাহজিব তামাদ্দুন ফিরে আসে। এই ভাটি বাংলার, এই বাংলার মানুষের যে সংস্কৃতি, সেটা ফিরে আসার চেষ্টা চলল। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী সে জায়গায় যে ধরনের পৃষ্ঠপোষকতা আমরা আশা করেছিলাম, পৃষ্ঠপোষকতা তারা করেনি, বরং এখানেও তারা একটা বিভেদের দেয়াল তৈরি করলেন। এই বাংলা, ওই মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এই বিভেদের দেয়ালটাই আমাদের সর্বনাশ ডেকে এনেছে। অবশেষে আমাদেরকে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে এবং রক্ত দিয়ে 9 মাস, সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নতুন একটি ভূখণ্ড আমাদের নিয়ে আসতে হয়েছে। আমরা স্বাধীন হয়েছি। আমরা ভেবেছিলাম যে পাকিস্তানিরা যে ভুল করেছে, হয়তো আমাদের স্বাধীন সার্বভৌমিক শাসকরা সে ভুল করবে না। কিন্তু সমস্যাটা হলো আমরা যেন দাবার গুটি হয়ে পড়লাম। আগে ছিলাম ব্রিটিশের কোলে, ব্রিটিশের কোল থেকে স্বাধীনতা অর্জন করে চলে গেলাম পাকিস্তানের পকেটে, পাকিস্তানরা আমাদের নিয়ে খেললো, ওদের কাছ থেকে স্বাধীন হয়ে আমরা চলে গেলাম ভারতের পকেটে, এবং এখনো আছি। এবং পাকিস্তানি যারা শাসন করেছে তারা কিন্তু আমার বিশ্বাসের বিরুদ্ধে কথা বলে নাই, তারা আমাদের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে নাই, তারা শিল্প, সাহিত্য, সংস্কৃতির বিরুদ্ধে কথা বলে নাই। এমনকি তারা কিন্তু সে সময়, এখন আমাকে হয়তো বলবেন যে আপনি পাকিস্তানের প্রশংসা করছেন, না,
আমি যে বিশ্ববিদ্যালয়ে পাঠ করাই, এখন বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সেগুলো তো ওরাই প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান আমলে। আমরা নতুন করে কতটা করতে পেরেছিলাম? হ্যাঁ, তাদের অনেক ভুল আছে, তাদের গোয়ারতুমি আছে, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা চলে গেলাম ভারতের পেটে। এবং সে সময় ইংরেজরা যেভাবে আমাদেরকে ডিভাইড অ্যান্ড রোল পলিসি দিয়ে বিচ্ছিন্ন করেছিল, ঠিক ইন্ডিয়াও সেই জায়গাতে আমাদের ডিভাইড অ্যান্ড রোল পলিসি দিয়ে বিচ্ছিন্ন করছে। এখানে তারা যেভাবে আমাদের যুব সমাজকে নষ্ট করার জন্য মাদকের অভয়ারণ্য তৈরি করা হচ্ছে, অস্ত্রপাতি দিয়ে সন্ত্রাসবাদ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে গিনিপিগের আওতায় নিয়ে যাওয়া হয়েছে, পরীক্ষামূলক। ডক্টর কুদরতি খুদা তিনি একটা ট্যাবলেট গলায় দিয়েছেন, ওই ট্যাবলেটটা বিভিন্ন আঙ্গিকে আমাদের নিয়ে আসা হয়েছে, এবং গত কিছুদিনের মধ্যে শিক্ষা ব্যবস্থায় আমাদের নৈতিক অবস্থানটাকে ধস নামানো হয়েছে। পররাষ্ট্রনীতিতে, আমাদের স্বরাষ্ট্রনীতিতে, ইভেন অর্থনৈতিক ক্ষেত্রে এত বাংলার এত উৎপাদন, এত সুসময়, এত কিছু, তারপরও আমরা কেন যেন নিজেদেরকে টিকিয়ে নিতে পারছি না। বিদেশি ঋণ করে টাকা নিয়ে এসি, এখানে ডেভেলপমেন্টে খরচ করি, তার 10% বা 20% খরচ করে বাকি 80% পকেটে মেরে দিয়ে সেটা আবার বিদেশে পাঠাই। গত ফেসিবাদী আমলে ঠিক এরকমই হয়েছে। জি, আমরা দেখেছি যে ডেভেলপমেন্ট কিন্তু কম হয়নি। অনেকে বলেন যে আপনি মেট্রো রেলে চলেন, কি লজ্জা করে না? হ্যাঁ, মেট্রো রেলে চড়ি, এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চড়ি, কিংবা আমি পদ্মা সেতুতে চড়ি, সব ঠিক আছে। বিদেশি ঋণের টাকা নিয়ে এসে মেরে কেটে খেলেন, বাবা খেয়ে দিয়ে আপনি আরেকটা ইন্ডাস্ট্রি বানান, সেখানে বাংলাদেশে আরও 5,000 লোক কাজ করুক, তা না করে পুরো টাকাটা আপনি দেশের বাইরে পাঠিয়ে দিলেন। এই যে ফ্যাসিবাদী কায়দা যেটা ব্রিটিশরা শুরু করেছিল, ব্রিটিশরা যে ফ্যাসিবাদী সিস্টেম চালু করেছিল, সেইটা পরবর্তী সময়ে এই গত 17 বছর আধুনিকীকরণ করে এটাকে তথ্য প্রযুক্তির বৈজ্ঞানিক উপায়ে আরও চমকপ্রদ করে আমাদের সামনে একেবারে আর একটা পলাশির মুখোমুখি আমাদেরকে দাঁড় করানো। জি, এখনকার যে অবস্থা, নতুন করে যে বাংলাদেশ এসেছে, এখনও কিন্তু পলাশি মুক্ত নয়। আমরা এখনও শঙ্কিত যে কোন বিদেশি শক্তি, কোন স্বদেশী শক্তিকে হাত করে আমাদেরকে আবার পলাশির জিঞ্জিরে আবদ্ধ করে। হ্যাঁ, পলাশির সেই পরাজয়ের গ্লানি আমাদেরকে চাপিয়ে দেবে। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে, আর কোনো পলাশি নয়। আমাদের ভেতরে এবং বাইরে যে শত্রু মিত্র আছে তাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। আর আমরা কোনো ঘষিরে বিদঙ্গ দেখতে চাই না, আর কোনো শওকত জঙ্কের ষড়যন্ত্রের মধ্যে জড়াতে চাই না, আর কোনো রায় দুর্লভ, আর কোনো অমিচাঁদ, আর কোনো কৃষ্ণবল্লভ, এই ধরনের যারা চরিত্র জগৎ শেঠদের মতো বড় ব্যাংকিং ক্যারেক্টার নিয়ে এসেছিল, এই সব লোককে আমরা আর দেখতে চাই না। একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশ তরুণরা 36 জুলাই আমাদেরকে উপহার দিয়েছেন। এই বাংলাদেশটাকে নতুন করে স্বপ্নের জায়গায় নির্মাণ করতে চাই। এই জন্য সকলের সহযোগিতা দরকার, আর কোনো পলাশি নয়। ধন্যবাদ ডক্টর মাহফুজুর রহমান আখন্দ আপনাকে। আপনি যথার্থই বলেছেন, এখনও আমরা পলাশির যে ষড়যন্ত্র, যার মাধ্যমে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেই ষড়যন্ত্র থেকে মুক্ত নই। তবে এই বাংলাদেশের মানুষরা সংগ্রামী, লড়াকু জাতি, তারা কখনোই কোনো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে থাকবে না। যেমন মাথা নত করেনি তিতুমির, দুদুমিয়া, শরিয়াতুল্লাহ, ফকির, মজনু শাহ এবং আমাদের পূর্বপুরুষরা, তেমনি আমরা বারবার জেগে উঠেছি 47-এ, 69-এ, 70-এ, 71-এ, 90-এ এবং সর্বশেষ 2024-এ। আশা করছি যে আমাদের এই স্বাধীনতা কেউ বিপন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ। এখন আমরা সর্বশেষ একটি কবিতা এবং একটি গানের অংশ বিশেষ শুনব। আর শুরুতে আমি কবিতা পড়ার জন্য অনুরোধ করছি তারেক হাসিব আপনাকে। আজকের জ্ঞানগর্ভ আলোচনার সামারি যদি বলি, যে যত ষড়যন্ত্রই হোক, মুসলিমরা জেগে উঠেছে, জেগে উঠবে। বিশ্বব্যাপী মুসলিম নিধনের যে পরিকল্পনা, সেটা হয়তো ব্যাহত হবে। আমাদের কবি মতিউর রহমান মল্লিক সেই প্রেক্ষাপটে খুব সুন্দর কবিতা লিখেছেন, অশেষ ফিলিস্তিনরা, যেটি ফিলিস্তিন এবং দেশে দেশে বাংলাদেশের জন্য প্রযোজ্য।
আমি সেটি আবৃত্তি করার চেষ্টা করব। ফিলিস্তিনরা অনবরত যতই নিহত হচ্ছে ঠিক ততই নক্ষত্রের মতো বেঁচে উঠছে দেখো, বরং তার চেয়েও বেশি বেঁচে উঠতে লাগলো সমুদ্রের তরঙ্গের মতো অশেষ ফিলিস্তিনরা। ফিলিস্তিনরা দুই হাতে পাথর, পর্বতের মতো পাথর। ফিলিস্তিনদের মাথায় রুমাল, প্রলয়ের মতো রুমাল, যেন এক একজন গাজী সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমের প্রতিটি উঠোন থেকে তাড়িয়ে দেবে ইহুদ বারাকের মতো বিভৎস অভিশাপ অথবা অভিশাপের মতো ভয়ানক ইহুদিদের। সুতরাং রোমা, গাজা কিংবা হাইকা, নাবলুস, কাতান্না কিংবা মাসমাস, আল চারাজা, আল বেরোয়া কিংবা সালাল ইতহার অথবা দিয়ের গিস্তানা এখন বিজয়ের মতো দুর্ভেদ্য দুর্গ হয়ে উথ পেতে আছে এবং নিপীড়িত গজবের মতো অবৈধ ইহুদিদের শেষাবধি পালাবার মতো আর কোনো গর্ত রাখল না। ফিলিস্তিনদের দুই হাতে এখন হামাসের মতো সাহসের পাথর। ফিলিস্তিনদের দুই চোখে এখন উদয়ের মতো অনিবার্য প্রথম প্রভাতে আর 14 বছর বয়সী শহীদ হাসনি আল নাজি এক আন্তর্জাতিক অফুরন্ত সন্তান এবং আমার পরম অন্তর্জার মতো সীমাহীন সোহাগের রক্তাক্ত কলিজা। ঠিক এভাবেই ফিলিস্তিন এবং জেরুজালেম এখন আমার স্বদেশের মতো বাংলাদেশ জেহাদের মতো অনবরত উত্তাপ। ধন্যবাদ তারিক হাসিব, আপনি কবি মতিউর রহমান মল্লিকের বিখ্যাত কবিতাটি আবৃত্তি করেছেন এবং আমরা সমবেদনা জানাচ্ছি এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করছি আজকের এই অনুষ্ঠান থেকে। বিশ্ব মোড়ল সেজে বসা যে আমেরিকা, এখন তারা নতুন করে আবার ইরানের ওপর হামলা শুরু করেছে। আমরা চাই এই মধ্যপ্রাচ্য থেকে সকল অপশক্তি দূর হয়ে যাক এবং মধ্যপ্রাচ্যের মানুষরা স্বাধীনভাবে তাদের জীবন পরিচালিত করুক এবং প্রত্যেকটা দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক। এখন আমরা একটি গান শুনব। তো গান শোনার আগে আমরা একটু বিদায় নিয়ে নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে। ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আর কোনো পলাশী নয় অনুষ্ঠান থেকে প্রিয় দর্শক আমরা বিদায় নিচ্ছি। আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান আখন্দ, প্রখ্যাত ইতিহাস গবেষক এবং কবি। অংশগ্রহণ করেছিলেন আবৃত্তি শিল্পী তারিক হাসিব এবং শিল্পী আবদুল্লাহ নোমান। আশা করছি যে আজকের আলোচকের আলোচনা, আবৃত্তিকারের আবৃত্তি এবং শিল্পীর গান সবই আপনারা বেশ উপভোগ করেছেন এবং এই অনুষ্ঠানের যে শিক্ষা, মূল শিক্ষার আমরা যদি বলি যে আমাদের এই স্বাধীনতা যেন কোনোভাবেই বিপন্ন না হয়, আমরা যেন বিদেশি শক্তির পদানত না হই কখনো, তার জন্য সব সময় আমাদেরকে সজাগ থাকতে হবে। সিরাজউদ্দৌলার পতনের পেছনে যে অসচেতন জনগণ ছিল, এখন আমরা সবাই সচেতন। আমাদের আলোচক বলেছেন একজন রিকশাওয়ালাও সচেতন। এই সচেতন মানুষদেরকে নিয়ে আমরা অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করব ইনশাআল্লাহ। আগামী দিনে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আমরা এখন গান শুনব। পলাশী আম্র কাননে মীর জাফর ঘসিটি বেগমের, পলাশী আম্র কাননে মীর জাফর ঘসিটি বেগমের ষড়যন্ত্রের বিষাক্ত জাল ঘিরে রাখবে আর কতকাল, ঘিরে রাখবে আর কতকাল। পলাশী আম্র কাননে মীর জাফর ঘসিটি বেগমের ষড়যন্ত্রের বিষাক্ত জাল ঘিরে রাখবে আর কতকাল, ঘিরে রাখবে আর কতকাল, ঘিরে রাখবে আর কতকাল।